আপনারা একটু আমাদেরকে মনোযোগ দিয়ে শুনলেন। আমি মনে করি আজকে যে কয়টা কথা বলবো আপনারা একটু হলেও ইম্প্যাক্ট রাখবে, আর সেই ইম্প্যাক্টটা আপনারা রাখতে পারবেন। তো আমি আমার স্লাইডটা ফার্স্টে মেইন টপিকে যাওয়ার আগে আমি অন্য একটা টপিক নিয়ে একটু কথা বলি, কারণ আমি মনে করি সেই বিষয়টা যদি না বললে আপনার মেইন টপিকটা আপনারা বুঝতে পারবেন। তো সেটা বলার আগে আমি একটা গল্প দিয়ে শুরু করি, তাহলে তো বিষয়টা বুঝতে একটু সুবিধা হবে। সাপোজ মনে করেন একদিন হঠাৎ করে শুনলেন একটা ট্রেন দুর্ঘটনা হলো। এখন সেই ট্রেন দুর্ঘটনায় অনেকেই মারা গিয়েছে, অনেকে আহত হয়েছে। এরকমই একটা মুহূর্তের কথা বলি। দুজন মানুষ আছে, দুইজন হিতাবহিত আলাদা পার্সন। একজন মানুষের একটা আঙুল জাস্ট হারিয়েছে, অপোজিট সাইডে একটা মানুষ তার পুরো পায়ে তার বডি থেকে আলাদা হয়ে গেছে। এখন এখানে কার কি হারিয়েছে ম্যাটার না, তাদের দৃষ্টিভঙ্গিটা কেমন জানেন? একজন বলছে হে গড, আমার কেন আঙ্গুল হারালো, আমার কি করেছে, আমার সাথে কেন এরকম হয়? কিন্তু অপোজিট সাইডে একজন পার্সন বলতেছে থ্যাঙ্কস ফর অলমাইটি, আমাকে নতুন একটা জীবন দেওয়ার জন্য, লাইফটাকে আরেকবার স্টার্ট করতে পারতেছি, এর জন্য তোমাকে ধন্যবাদ। এখন এখানে কার কি হারিয়েছে বা কার কি গেছে এটা নো ম্যাটার। এবং এর মাধ্যমে এটা বোঝাতে চাচ্ছি যে দৃষ্টিভঙ্গিটা, একজন মানুষ হচ্ছে কি হারাইছে সেটা দেখতেছে, আর অপোজিট সাইডে একজন মানুষ সোশ্যালকে ধন্যবাদ জানাচ্ছে। এখন আমরাও কিন্তু এরকম অনেক রকম সিচুয়েশনের মধ্যে পড়ি, যেখানে আমাদের অনেক কিছু হারিয়ে যায়, অনেক রকম দুর্ঘটনা ঘটে থাকে। ঠিক কিছুদিন আগে আমাদের এক্সামের রেজাল্ট দিয়েছে, আর কেউ ভালো করছে কেউ খারাপ করছে, দ্যাটস নট ম্যাটার। আমরা এই পলিটেকনিক লাইফে আসি, আমাদের একটা সার্কেল চলবে, পড়া এক্সাম রেজাল্ট, পড়া এক্সাম রেজাল্ট, এই সার্কেলের মধ্যে আমরা পড়ে থাকি যতদিন একদম শেষ পর্যন্ত বের করার আগ পর্যন্ত এই সার্কেলটাই থাকবে। আর আমাদের এই এক্সাম আর রেজাল্ট এটা কিন্তু আমার মেইন প্রায়োরিটি না। আমরা এখানে আসছি কিছু শিখতে, আর আমরা সেই শেখাটা বাদ দিয়ে আমরা এই এক্সাম আর রেজাল্ট এটার পেছনে পড়ে আছি। আমাদের মেইন পারপাস এটা না, আমরা এখানে কিছু শেখার জন্য আসি, সেটা বাদ দিয়ে আমরা খালি এক্সাম প্রিপারেশন এগুলো দিয়ে রয়েছি। আচ্ছা, এই কথাটা কিন্তু সবাই মাথায় রাখো, ঠিক আছে? আমি প্রথমে কিন্তু এই কথাটাই বলছি, তোমরা কিন্তু পাস করার জন্য শুধুমাত্র এখানে আসো, ব্যাপারটা কিন্তু পাস করার জন্য না, শেখার জন্য, ঠিক আছে? অন্য কোনো হ্যাঁ তোমরা ফিজিক্স কেমিস্ট্রি সে বড় কিন্তু ব্যাপার না। আমরা এই জন্য বলি যে আমার একটু ফোকাস রাখো। আমাদের পাইথন স্যারও কিন্তু আসলে বলছিল আমরা এখানে অনেকেই অন্য টপিক নিয়ে করতে আসছিলাম, কিন্তু না, আমাদের মেইন টপিক এখানে কিছু শেখা, কিছু লার্নিং করা, আর আমরা এখানে শিখতে আসি। তাই আমাদের যার যে অবস্থা আছে সেটার বাদ দিয়ে আমাদের মেইন ফোকাসটাতে ফোকাস করতে হবে, আমাদের প্রায়োরিটিটা সেট করতে হবে। কারণ দিন শেষে এখানে কিছু শিখতে আসছি, কিছু লাইফে করবো, এখানে আমাদের বেরো কিছু করতে হবে। তো আমি আমার মূল টপিকে যাওয়ার আগে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এখানে কারা কারা আছেন যারা প্রোগ্রামিং লাইনে যেতে চান বা যেতে পারো না, মন চাই একটু ঘুরে আসে এরকম চিন্তা ভাবনা আছে? একটু সবসময় হাত তুলুন, আপনারা একটু হাত তুলুন, কে কে আছে প্রোগ্রামিং লাইনে একটা হলো সবসময় এর মধ্যে কারা কারা আছে হাত তুলুন। কি একটা অবস্থা, কি রে মেয়েরা, কি ব্যাপার তোমাদের? মেয়েরা করবে না গাছ, তোমরা সংসার করবে। আমার এই কথাগুলো শুনে তো আপনারা একটু ইন্টারেস্ট হবে। আমার মেইন টপিকে চলে যাচ্ছে। কিবোর্ড হোয়াট ইজ প্রবলেম সলভিং? আমি প্রবলেম সলভিং নিয়ে যাওয়ার আগে আমি অনেক একটা কথা নিব, কোডিংটা কি? কোনো কিছু একটা লেখার একটা মাধ্যম, একটা ভাষা, কোনো একটা কম্পিউটার কিছু একটা হিসেবে এগুলো না, একটা ভাষা। আর এই ভাষার মাধ্যমে কোনো কিছু সমাধান করাকে প্রবলেম সলভিং বলে। ধরেন একটা ক্যালকুলেটর, হ্যাঁ, এই ক্যালকুলেটর কাজটি কোনো গাণিতিক সমস্যার সমাধান করা। আর এই গাণিতিক সমস্যা থেকে কিভাবে সমাধান করবে সেই ক্যালকুলেটরটা, এটা তৈরি করার জন্য দরকার প্রবলেম সলভিং। এই প্রবলেম সলভিং যখন আমরা করব তখন আমরা বুঝতে পারবো কিভাবে কোডটা করলে পরে কোডিং এর মজা পাওয়া যায়, কিভাবে আমরা
কোনো একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে পারবো না। তাই আমাদের প্রবলেম সলভিংটা বিষয়টা বুঝতে হবে। যতক্ষণ আমরা বুঝবো না তখন আমরা কিছুই করতে পারবো না। আমাদের প্রবলেম সলভিংটা বুঝতে হবে। কারণ প্রবলেম সলভিং কেন করা দরকার দেখেন, আমি একটা উদাহরণ দিই, তারপর আপনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। ধরুন সাপোজ ধরুন আপনি একজন রাজমিস্ত্রি, কারণ একজন রাজমিস্ত্রি কাজ আপনাকে শেখানো হবে যে কিভাবে ইটটা গাঁথতে হয়। হ্যাঁ, আপনাকে শেখানো হলো ইটটা গাঁথা। আপনি ইট গাঁথতে থাকবেন, গাঁথতে থাকবেন, গাঁথতে থাকবেন, গাঁথতে গাঁথতে একটা সময় আসবে যেখানে আপনি জায়গাটা মিলাতে পারছেন ইটের মাপের সাথে। হ্যাঁ, কিংবা জায়গাটা এমন একটা পরিস্থিতি হলো যে কোনো খুবই উঁচু নিচু, কারণ আপনি বেশি সিমেন্ট দিয়ে মিলাবেন পারবেন না। সেক্ষেত্রে দরকার কি এমন একটা ক্রিটিক্যাল থিংকিং মাইন্ডসেটের মানুষ যে বুঝবে এই সমস্যাটা কি, সে অনুযায়ী সমাধান করতে পারবে। সেক্ষেত্রে আমরা তো ডিপ্লোমা মূলত একজন টেকনিশিয়ান, তো সে অনুযায়ী একজন দক্ষ টেকনিশিয়ান দরকার। সেই দক্ষ টেকনিশিয়ান সেই সমস্যাটা বুঝে সমাধান করতে পারবে। একজন রাজমিস্ত্রি আর একজন টেকনিশিয়ানের মধ্যে পার্থক্য এটাই, প্রবলেম সলভিং। একজন রাজমিস্ত্রি ম্যানুয়ালি কোনো একটা জিনিস করে, আর একজন প্রবলেম সলভার সমস্যাটা বুঝে সমাধান করে। আমাদের প্রবলেম সলভিং করা দরকার। আপনি বলতে পারেন যে প্রবলেম সলভিং করে আমার রিয়েল লাইফে কি লাভ, সেটার জন্য আমি একটা উদাহরণ দেখাচ্ছি। স্ট্যাক ওভারফ্লো একটা জনপ্রিয় ওয়েবসাইট। সেই ওয়েবসাইটের একটা জব দেখাচ্ছে ম্যাক্সিমাম সফটওয়্যার ডেভেলপার 70% প্লাস সফটওয়্যার ডেভেলপার মনে করেছে তাদের ক্যারিয়ার গ্রোথের পেছনে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম, সংক্ষেপে ডিএসএ। মানে এই বিষয়টা আপনারা একটু নোট ডাউন করে রাখেন আপনাদের ব্রেনে, আমি এই বিষয়টা পরে বোঝাচ্ছি। এন্ড দেন প্রবলেম সলভিং। কারণ আপনি যখন কোনো কিছু তৈরি করবেন আপনার একটা ক্রিটিক্যাল মাইন্ডসেট দরকার যে আমাকে একটা সমস্যা ধরিয়ে দিয়েছে, আর কোন ওয়েতে সমাধান করলে পরে জিনিসটা আমি এক্সিকিউট করতে পারবো। আমাদের প্রবলেম সলভিং করা দরকার। যখন আপনি প্রবলেম সলভিং করবেন আপনার মাইন্ডটা সেভাবে শার্প হবে, আপনি বুঝতে পারবেন যে আমাকে একটা কাজ ধরা দিল, এটা অনেক ধরনের সমস্যা আছে, এই সমস্যা কিভাবে সমাধান করবে সেটা আপনি বুঝতে পারবেন। তাই আমাদের প্রবলেম সলভ করা দরকার। আমি তো আপনি বলতে পারেন যে আমি তো সফটওয়্যার ডেভেলপমেন্ট যাবো না, আমি ওয়েব ডেভেলপমেন্টে যাবো, মেশিন লার্নিংয়ে যাবো, গেম ডেভেলপমেন্টে যাবো, সাইবার সিকিউরিটিতে যাবো। আপনি যে ফিল্ডে যান আপনার ফার্স্টে দরকার একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট, এরপরে সেকেন্ড দরকার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের কোনো না কোনো ফাউন্ডেশন বা বেসিক। কারণ আপনি যে ফিল্ডে যাবেন আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম দরকার, অন্যান্য টুল অন্যান্য লজিক্যাল অনেক কিছুই দরকার আছে, কিন্তু মেন বেসিকটা আছে ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম। আমি এই বিষয়টা পরে বুঝাচ্ছি, তবে প্রবলেম সলভিং বলতে। আর আপনি তো বলতে পারেন আমি এখন এসব এত ঝামেলার মধ্যে আমি থাকতে চাচ্ছি না, আমি একটা কোনো রকম একটা স্ট্যান্ডার্ড জিপিএ মেনটেন করে পরবর্তীতে কোনো একটা গভর্নমেন্ট জবে যাবো। কিন্তু দেখেন এখন এআই এসে গভর্নমেন্ট জবের দিক দিয়েও কিন্তু আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করছে। এখানেও কিন্তু আমাদের জবের একটা প্রবণতা ভবিষ্যতে আছে। কারণ আমাদের বাংলাদেশে আমি এখানে জরিপটা দেখাই, আমি জরিপটা একটু মুখে বলি। বিশেষ পরীক্ষার কথা তো আমরা সবাই জানি, সেখানে কম্পিটিশনের লেভেলটা কথা জানেন। শতকরা যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে মাত্র 0.5% চান্স পায়। কিন্তু অপোজিট সাইডে বিশ্বসেরা একটা প্রতিষ্ঠান নাসা নাম তো এখানে আমরা সবাই শুনেছি। ওই নাসাতে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে চান্স পায় 2%। আর বিশ্বসেরা একটা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটি, সেখানেও কিন্তু চান্স পাওয়ার হার মানে শতকরা যারা পরীক্ষা দেয় তার মধ্যে যে চান্স পাওয়ার হার 5%। তো বুঝতে দেখেন বিসিএস পরীক্ষা কোন লেভেলের টাফ। দেখেন গভর্নমেন্ট জবে আমরা ধরলাম এখানে অনেকে আছে, আমাদের জরিপ কত 5জন 6জন বা 10জন চান্স পাবে, আর বাকি 90 জন কি করবে? তাদের তো একটা ক্যারিয়ার আছে, তাদের তো কিছু করতে হবে। আর এত টাফ কম্পিটিশনের মধ্যে না থেকে আমরা কিভাবে আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করি
এটা আরো ইজি। আমাদের 4 বছর আমাদের কাছে সময় আছে, আমার ফ্যামিলি আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এই সাপোর্টটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের সেটা বুঝতে হবে। আমাদের উচিত প্রবলেম সলভিংটাকে আরো এনকারেজ করা। এখন বলতে পারেন এটা আমরা কেমন পাবো না পাবো, এটা স্যালারি স্টেটমেন্ট কেমন, তো সেটা আমরা একটু দেখে নিই। দেখেন একজন সফটওয়্যার ডেভেলপার ইন্টার্ন লেভেল যখন সে একজন সফটওয়্যার ডেভেলপার হিসেবে যখন জয়েন করে, তার স্যালারি হবে কত জানেন? বাংলাদেশে 30,000 থেকে 35,000 টাকা এন্ট্রি লেভেল যখন আপনি ঢুকবেন চাকরিতে, এবং সেটা কিন্তু গ্লোবাল র্যাঙ্কিং এ খুবই খুবই হাই, 70,000 ইউএসডি ডলার থেকে 90,000 ইউএসডি ডলার, বা অর্থাৎ বাংলাদেশের টাকায় 90 লাখ রিয়াল, 70 লাখ টাকা থেকে প্লাস 90 লাখ টাকারও বেশি। বুঝে দেখেন একজন এন্ট্রি লেভেলের একজন সফটওয়্যার ডেভেলপার বেতন ই লেভেলে, বুঝে দেখেন। কারণ জাস্ট এখানে আপনার একটা জিনিস প্রয়োজন, বাংলাদেশে থাকেন ইংলিশটা, বাংলাদেশে থাকলেও ইংলিশটা একটু জানা লাগবে, তো অন্যান্য কান্ট্রি গেলে এটা একটু বেটার করতে হবে, জাস্ট আর বেশি কিছু লাগবে না। এতে আপনি না কোন লেভেলের জব আপনি করতে পারবেন দেখেন। আর আপনি প্রথমে আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে যাবো না, আমি অন্য সাইডে যাবো, হ্যাঁ ওকে, এটা খুব একটা পার্থক্য নয়, কিছু ক্ষেত্রে হালকা একটু কম বেশি হবে, কিছু ক্ষেত্রে একটু বেশি হবে, ওভারঅল সেম, অল ক্ষেত্রে সেম। আপনি একটু দেখে নিতে পারবেন, আপনার মোবাইল আছে আপনি ইউজ করে দেখে দেবেন, বুঝলাম কোন লেভেলের এখানে স্যালারি থাকে। যদি একটু তার একটা বছর আছে, তারটা একটু পরিশ্রম করে তাহলেই আমরা বুঝতে পারবো। তো প্রবলেম সলভিং করলে তো আমরা কেমন কি স্যালারি বা কেমন কি এসব সময় জানলাম। প্রবলেম সলভিং আমরা করলে আরো কি কি সুবিধা এই সম্পর্কে আমরা একটু জানি। প্রবলেম সলভিং হলো আমাদের ব্রেনের একটা জিম। আমরা যখন জিমে যাই আমাদের বডি কেমন হয়? আমার মতো, আমার মতো থেকে অনেকটা আরো একটা তুষার মতো হয়, হ্যাঁ ঠিক আছে। আপনি যখন প্রবলেম সলভিং করেন আপনার ব্রেনটাকে জিমে পাঠান, আপনার তখন ব্রেনটা ট্রেন হয়, ব্রেনের মাসল বিল্ড। আপনি ক্রিটিক্যাল যত কঠিন প্রবলেম ফেস করবেন তত আপনি ক্রিটিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবেন। আর কোম্পানি হায়ার করে যাদের মাইন্ডসেট আছে ক্রিটিক্যাল, এরকম যারা কোনো রকম পারে না, জাস্ট মুখস্থ করে যে তাদের কিন্তু হায়ার করে না। যারা ভাবে যে কোড কিভাবে করলে পরে এটা সমাধান বের করা যায়, কিভাবে সলিউশনটার সমাধান বের করা যায়, এটা চিন্তা করে। আমাদেরকে প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করতে হবে। আমাদের সৃষ্টিকর্তা এত পাওয়ারফুল একটা ব্রেন দিয়েছে, এটা ব্রেনে কিন্তু অনেক পাওয়ার, আর এই পাওয়ারটা যদি আমরা প্রপারলি ইউজ না করি এটা আরো ড্যামেজ হয়ে যাবে। আমরা স্ক্রিন টাইমের প্রচুর কিন্তু সময় ইউজ করি, মানে এখান থেকে আমরা যদি এর অর্ধেক সময় যদি আমাদের ক্যারিয়ারের জন্য দিই, যদি আমরা নিজেদের জন্য দিই, তারপরে কিন্তু আমাদের লাইফটা সেভ হবে। স্ক্রিন টাইমের থেকে আমরা যদি নিজের লাইফের জন্য দিই অনেক কিছু করতে পারবো। তাই আমাদের প্রবলেম সলভিং করা উচিত। আর মোস্টলি আমি যেটা বলছিলাম, কোম্পানি হায়ার্স প্রবলেম সলভার্স, নট কপি পেস্টার। আর বর্তমান যুগে তো এআই আসা কপি পেস্টার দুই রকম হয়ে গেছে। আগে এআই আসার আগে কপি পেস্টার ছিল একরকম, যারা কি কোড মুখস্থ করে যায় সে অনুযায়ী কোড করে হয়ে গেল। আর বর্তমানে এআই যুগে আসে কপি পেস্টার হয়েছে আরো এক্সট্রা লেভেলে, কিছুই করে না, কোড মুখস্থ করে তাও হতো, আর তারা কোড এআই দিয়ে করে, এতে তার ব্রেনের কোনো কিছু কাজ হয় না, জাস্ট টেস্ট মারা দিল। আর কোম্পানি কোডারদের হায়ার করে না কখনো, কে ভালো কোড করতে পারে কখনোই তাকে হায়ার করবে না। কোম্পানি হায়ার করে প্রবলেম সলভার, কারণ একজন যে রিক্রুটার যে আপনাকে হায়ার করবে সে জানে যে এই ছেলেটা প্রবলেম সলভ করতে পারে, মানে একে আমি যে কোনো কিছু শিখাই নিতে পারবো পরে। হ্যাঁ, একটা থিঙ্কিং মাইন্ডসেট আছে, কোনো একটা সমস্যা দিলে সেটা নিয়ে লেগে থাকার মাইন্ডসেট আছে, সেটা করার আগ্রহ আছে, ধারণা আছে। কোম্পানি প্রবলেম সলভার্সদের হায়ার করে, কারণ
যখন আমরা একটা কোড করে একটা প্রবলেম আমাদের হাতে ধরায় দেয়, সেটা কিন্তু 80%ই কিন্তু মাথার ভেতর চলে। আপনি কিভাবে ওই প্রবলেমটাকে সলিউশনটা বের করবেন, এই সলিউশনটা যদি বের করতে পারেন, আপনার 80% কাজ করা শেষ একটা কোডিং এ। আর 20% জাস্ট কোড করতে বেশি সময় লাগে না, জাস্ট 20% বেশি সময় লাগে কোড করতে। আপনি যদি একবার জিনিসটা বুঝে যান, জাস্ট এনাফ। তাই কোম্পানি দেখে যে সেই ছেলেটা বা সেই মেয়েটা কি সমস্যার কি সমাধান কি চিন্তা করতে পারে, এটা কিভাবে সমাধানটা বের করতে পারে এটা দেখে, এ কত ভালো কোডিং করতে পারে সেটা দেখেন। আমাদের সকলে উচিত প্রবলেম সলভিং করা। এখন আমি ফার্স্টেই বলেছিলাম যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম ডিএসএ, এটা আপনার ফাউন্ডেশন। এটা আপনার ফাউন্ডেশন কারণ এটা আমি একটা গল্পের মাধ্যমে বলছি, একটা উদাহরণ দিলে পরে বুঝবেন। সাপোজ আপনি একটা লাইব্রেরিতে গেছেন, লাইব্রেরিতে যাই আমরা সবাই কি করি, কোন একটা বই খুঁজি বা বই পড়ি। ধরেন আপনি একটা বই খুঁজছেন, হ্যাঁ, আর লাইব্রেরিতে বই ছিটানো, এক একটা বই এক একটা তাকে, এক একটা সেলফে। আপনি কি প্রত্যেকটা তাকে তাকে গিয়ে প্রত্যেকটা সেলফে গিয়ে আসে আপনি কি খুঁজবেন? না, আমাদের অত ধৈর্য নেই। এই বইগুলো যদি এভাবে থাকতো যে ধর গল্পের বই একটা সেলফে, এরপরে আপনার আত্মউন্নয়ন গুলা একটা সেলফে, এরকম তাকে তাকে যদি বইগুলো সাজানো থাকতো, আমাদের বইগুলো বুঝতে একটু সুবিধা হতো না। এটা হলো ডাটা স্ট্রাকচার, বইগুলোকে সাজিয়ে রাখা, কোনো ডেটাকে সাজিয়ে রাখা হলো ডাটা স্ট্রাকচার। আর অ্যালগরিদম, কারণ আপনি পৌঁছে গেছেন আপনার যে বইয়ের দরকার সেই বইয়ের সেলফে চলে গেছেন, হ্যাঁ, আর সেই সেলফেও তো অনেক বড় অনেক বই থাকে, আর এত বই খোঁজাও একটা ঝামেলা। আর এই বইগুলো যদি আমরা এইভাবে খুঁজতে পারি, তখন আপনার বইয়ের নাম ডিএস, হ্যাঁ, একটা বইয়ের নাম। এখন বইগুলোর নাম এইভাবে করে থাকতে পারে এ বি সি এ ডি এফ, এরপরে এ এফ সি, এরকম একটা বই থাকতে পারে। আবার বি সি ডি বি এস পি এল এল এরকম বই আছে, হ্যাঁ। আর আপনি যদি ফার্স্টের কিওয়ার্ডের দিকে তাকান, এই যে একটা এ নামের কিওয়ার্ড, কিন্তু আপনার বইয়ের ফার্স্টের কিওয়ার্ড কি বি। আপনি বি নামের কিওয়ার্ড গুলোর দিকে দিয়ে গেলে সেখান থেকে আপনি আরো সহজে তাহলে আপনার বইটা খুঁজে পেলেন। এটা হচ্ছে অ্যালগরিদম, কোনো কিছু খুঁজে বের করাটা অ্যালগরিদম। এটা তাহলে আপনার বইটা খুঁজতে আরো সহজ হয়ে গেল। এটাই হয় আপনার কম্পিউটারের ভেতরে। আপনি যখন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখবেন, অর্থাৎ প্রবলেম সলভিং এর যখন করবেন, তখন ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম শিখবেন। তার মানে আপনি যখন কর্পোরেট লেভেলে আপনার কোনো কাজ দিবে, তখন এটা আরো সহজে করতে পারবেন। তাহলে আমরা যখন প্রবলেম সলভিং করবো, এই ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম আমরা খুব ইজিতে বুঝতে পারবো। আমরা যখন প্রবলেম সলভিং করবো, আমাদের কর্পোরেট লেভেলে অনেক সুবিধা পাবো। আমাদের ডিএসএটাও শেখার দরকার। যদি আমরা এই ডিএসএটা শিখতে চাই, আমাদের দরকার প্রবলেম সলভ, আমাদের কোডিং মাইন্ডসেট। কোনো কিছু সমস্যা পাইলে আমরা সেই সমস্যাটা ছেড়ে না দিয়ে ওই সমস্যাটা কিভাবে হ্যান্ডেল করবো, ওই সমস্যা কিভাবে সলিউশন বের করবো, সেটা আমাদের বুঝতে হবে। তাই আমাদের প্রবলেম সলভিং করা উচিত। তো এখন আমাদের এখানে সবারই আমি মনে করি ট্যালেন্ট আছে, প্রত্যেকের কাছে আমি ট্যালেন্ট দেখতে পাই, আমার পার্সোনাল মনে হয় আমাদের ক্লাসে যারা আছে। কিন্তু যেটা এখানে মেইন প্রবলেম, তারা কোনো সেরকম ভাবে মেন্টর সাপোর্ট পায় না। এটা আমার মনে সবচেয়ে বড় মেইন প্রবলেম। কারণ একজন মেন্টর আপনাকে অনেক রকম ভাবে হেল্প করবে, আপনার ডিরেকশন দেবে, ট্রেন করবে, সাপোর্ট দিবে, আপনাকে মোটিভেট করবে, আপনার গোল সম্পর্কে আইডিয়া দিবে, আর দিন শেষে ওভারঅল সাকসেসের দিকে নিয়ে যাবে। এখন আপনি মেন্টর হিসেবে অনেক কিছু পাবেন। বর্তমানে মেন্টরের অভাব নেই বর্তমান যুগে। আপনার ফ্যামিলির কেউ হতে পারে মেন্টর, এরপর আপনার আত্মীয় স্বজন, আপনার ফ্রেন্ড সার্কেল, এমনকি আপনার জুনিয়র হতে পারে। কারণ ও হতে পারে আপনার বয়সের থেকে হয়তো ছোট, কিন্তু ও যে জিনিসটা শিখছে, সেই জিনিসটা হয়তো আপনার থেকে 1 মাস আগে শিখছে, আপনি যে জিনিসটা ফার্স্টে শুরু করেন, মানে ওই জিনিসটা শেখার ক্ষেত্রে ও কিন্তু আপনার থেকে বড়।
তাই শেখার ক্ষেত্রে কোনো খরচ হবে না, আপনি শিখবেন জিনিসটা প্রত্যেকে বলে শিখবেন, আর সাথে বিভিন্ন ইউটিউব রিসোর্স আছে এগুলোতে শিখবেন। আমি পার্সোনালি আমি যখন এই প্রেজেন্টেশনটা করি আমার কিন্তু একজন মেন্টরের প্রয়োজন হয়েছে। আমার মেন্টর পার্সোনালি আমার বন্ধু আলামেন, ও আমাকে কিছু ডিরেকশন দিয়েছে, আমি এগুলো প্রেজেন্টেশন সব ওভারঅল সব কিছু করেছি। তো আমার ফার্স্টে পরে দিয়ে আমি যখন দেখালাম আমাকে কিছু আইডিয়া দিল যে তুই প্রেজেন্টেশনটা এভাবে এভাবে কর, আরো ভালো মতো স্টুডেন্টরা বুঝবে। লাইফে একজন মেন্টর দরকার, আপনি মেন্টর ছাড়াও কাজ করতেন, আমি মেন্টর ছাড়াও এই প্রেজেন্টেশনটা দিতে পারতাম, জানি কত ভালো হতো, তবে আমি আরেকটু ভালো হয়েছে। তাই লাইফে একজন মেন্টর দরকার। আপনি এরকম বিভিন্ন কোর্সেও যেতে পারেন, এখন কোর্সে এখন অ্যাভেলেবেল, আপনি ইউটিউবে যান, ইউটিউবে ইউজ রিসোর্স, আপনি সেখান থেকে শিখেন। একদম ডেডিকেটেড একজন কোর্স হিসেবে কাউকে দেন, কোর্স হিসেবে একজন আপনি একাধিক পার্সন হতে পারেন, তাই শেখার জন্য কাউকে লাগবে, কোনো একটা প্ল্যাটফর্ম লাগবে, কোনো একটা প্রতিষ্ঠান লাগবে, কোনো কিছু একটা লাগবে। তাই লাইফ একজন মেন্টর দরকার, মেন্টর ছাড়া চলাটা একটু টাফ, মেন্টর ছাড়া চলতে পারবেন, তবে মেন্টর দিয়ে আপনি আরো গ্রো করতে পারবেন। এসে আমি মোটিভেশন রাখছি এইটার নাম, তবে আমি মোটিভেশন সম্পূর্ণ বিপক্ষের লোক, কারণ মোটিভেশন কি একটা মেসের কাঠির মতো, আপনি যখন একটা মেসের কাঠি চলাবেন ধপ করে জ্বলে উঠবে, জ্বলতে 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 কিছুক্ষণ পর নিভে যাবে। তাই মোটিভেশন দিয়ে কাজ হবে না, আপনার দরকার ডিসিপ্লিন, কারণ আপনি যখন ডিসিপ্লিন আনেন সেটা অটোমেটিক, কোনো মোটিভেশন লাগে না, অটোমেটিক আপনি করবেন। যেমন আমি একটা যে পারফেক্ট উদাহরণ দেব, সকালে উঠে ব্রাশ করা, আপনি ব্রাশ করতে গিয়ে মোটিভেশন লাগে? কারোর মোটিভেশন লাগে না, আপনি জানেন যে সকালে উঠে ব্রাশ করতে হবে, তাই ব্রাশ করেন। তাই এটাকে হ্যাবিটে তৈরি করতে হবে। আপনি ব্রাশ করা যেমন হ্যাবিট, এবং কোডিং করা, প্রবলেম সলভিং করাটা হ্যাবিটে তৈরি করতে হবে। আপনি এটাকে ডেডিকেটেড সময় দিতে হবে। যখন আপনি সময় বের করবেন এটার জন্য, তখন আপনি একলাই কাজ করতে থাকবেন, করতে করতে মোটিভেশন পাবেন। আর একটা জিনিস কি, আর মোটিভেশন করি কাজ করায়, হ্যাঁ মোটিভেশন হিসেবে বুঝতে পারি যে ওই জিনিসটা আমার কি লাভ, লাভটা বুঝে নেবেন। যখন আপনি লাভটা বুঝবেন অটোমেটিক একটু মোটিভেশন পাবেন, কাজে ঝাঁপিয়ে পড়বেন, কাজ করতে করতে মোটিভেশন পাবেন। কারণ আমি আমার ফার্স্ট ইয়ারের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, যখন প্রবলেম সলভিং করতাম, ফার্স্ট করতে ভালো লাগতো, করতাম কিন্তু কোথাও জানা আসতে একটা প্রবলেম আটকা যাচ্ছে, বাদ দিয়ে সেটা আমি করতে করতে বসে থাকতাম, আসতে না বসে থাকতাম, দেখে বসে থাকতে থাকতে একটা যে হঠাৎ করে মাথায় চলে আসে যে এটা এভাবে করে তো এভাবে করে করে হবে। আপনি একবার মোটিভেশন পাবেন না, একবারে এটা ইন্টারেস্ট পাবেন না, আপনি কমপক্ষে 50টা প্রবলেম সলভ করেই দেখেন না, এরপর বুঝবেন আপনার 10 মিনিট হয় কিনা আপনি প্রবলেম সলভ করতে পারেন। আপনি কমপক্ষে 50টা একটু করে দেখেন, দিনে একসাথে না, দিনে একটা করলেন, পরের দিন একটা করলেন, এভাবে করতে থাকেন, করতে করতে 50টা প্রবলেম সলভ করেন, তো অটোমেটিক আপনি বুঝতে পারবেন। কারণ প্রবলেম সলভ যতক্ষণ না করবেন আপনি কখনো বুঝতে পারবেন না, আপনি প্রোগ্রামিং লাইনের ভেতরে ঢুকতে পারবেন না। তাই 50টা প্রবলেম তো সলভ করেন। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় টাইম ম্যানেজমেন্ট, কারণ আমরা সব কিছুই ঠিক আছে কিন্তু এই একাডেমিক প্রেশারের নাম করে আমরা আসলে টাইম ম্যানেজমেন্ট করছি না, এটা একটা অজুহাত দিচ্ছে। আমার টাইম প্রচুর আছে, আপনার আমার এই প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পর আপনি এটা আপনার মোবাইল স্ক্রিনের দিকে তাকাবেন, আপনার স্ক্রিন টাইমটা দেখবেন, কম আপনার 3 ঘন্টা থাকবে। আপনার প্রতি সপ্তাহটা দেখবেন কোন দিন কি, অনেকে 10 ঘন্টাও চলে যায়। হ্যাঁ, মানে এত সময় আমরা লস করি, এর মধ্যে যদি আমরা অর্ধেক সময়টাও যদি আমরা প্রবলেম সলভিং এর পেছনে দিই, আমাদের প্রবলেম সলভিং এর পেছনে দিচ্ছে, এটা দিচ্ছেন আপনার জন্য। আপনি যখন স্ক্রিন টাইম দেখবেন তাকাবেন, আপনি আসলে ফেসবুকে টাইম দিচ্ছেন, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, মানে অন্যের জন্য টাইম, কিন্তু আপনি যখন প্রবলেম সলভিং করবেন মানে আপনি আপনার নিজের জন্য আপনার কাজটা করছেন, আপনি নিজেকে সময় দিচ্ছেন। আর অন্য কিছু করলে মানে আপনি অন্যের জন্য সময় দিচ্ছেন। ফেসবুক মানে আপনি ফেসবুককে সময় দিচ্ছেন, আপনি নিজেকে না। ভাবে একটু বিনোদনের জন্য ফেসবুকে ঢুকবেন, বিনোদনের জন্য আপনি ফেসবুকে ঢুকছেন, আপনাকে ফেসবুক আর আপনাকে ঢুকাচ্ছে, এটা আপনি বুঝছেন। এটা লজিকের খেলা, এটা অ্যালগরিদমের খেলা, ডেটা স্ট্রাকচারের খেলা। আমরা এই ফাঁদে পড়ে রয়েছি, ফাঁদের থেকে বেরোতে হবে। যখন আমরা এই ফাঁদের থেকে বেরোতে পারবো তখন আমরা নিজেদেরকে চিনবো, নিজেদেরকেও কিছু করতে পারবো। তাই এইসব
অ্যালগরিদম ফাঁদে আপনারা পড়াতে বাদ দেন, কারণ আপনার সিএসসি স্টুডেন্ট, অ্যালগরিদম ফাঁদটা আপনাদের চিনতে হবে আপনার, কারণ আপনারাই অন্যকে অ্যালগরিদম ফাঁদে ফেলান, মানে এটা আপনার বুঝতে হবে কিভাবে করতে হয়। তাই আমাদের টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে। আর টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি কিছু টুলস অ্যান্ড ট্রিক্সের কথা আমি বলতে পারি। আপনার হ্যাবিটস নামে একটা অ্যাপস আছে, এটা একটা আপনারা নোট ডাউন করে নেন প্লিজ। আজকে বাসায় যায় প্রথম কাজটা করে ইনস্টল করা। এই অ্যাপটা কি করবে, আপনি কোনো একটা কাজ যখন আপনি করেন এটা গ্রোথটা যখন দেখবেন আপনি অটোমেটিক মোটিভেশন পাবেন। এটা একটা হ্যাবিটে তৈরি হবে। আপনি একটা প্রবলেম সলভ করছেন, ওই হ্যাবিটটাকে আপনি 1 লিখে দিবেন, এবার একটা প্রবলেম সলভ করছেন এখানে 2 লিখে দিবেন, এভাবে কন্টিনিউ করতে থাকবেন। করতে করতে দেখবেন আপনি সাকসেসটা দেখতে পাবেন যে আপনি আজকে এতটুকু করছেন, কালকে করার পর এতটুকু, পরের দিন করার পর আস্তে আস্তে করে আপনি গ্রো করতে পারবেন। তাই এই অ্যাপসটা আপনি খুবই দরকার। আমার ফার্স্ট থেকে শেখার ক্ষেত্রে এই অ্যাপসটা খুবই হেল্প করছে। যখন আমি দেখতেছি আমার সাকসেস, আমি আজকে এতটা করছি, কালকে এতটা করছি, পরশু এতটা করছি, আমি এক সপ্তাহে এতগুলো করে ফেলছি, আমার মনে হয় আমি এক সপ্তাহের মধ্যে সম্ভবত 30টা কমপক্ষে করছিলাম প্রথম সপ্তাহে এটা করবো। এর আগে কিন্তু আমার মনে হয় এক সপ্তাহে আমি 10টা মনে করি না। তাই আপনার প্লিজ এখন এটা নোট ডাউন করে রাখেন এবং চাই ইনস্টল করুন, আপনার খুব কাজে দেবে। এরপর সেকেন্ড একটা প্ল্যাটফর্ম দরকার যেখানে আপনি কোডিংটা করবে। আমার বিগিনার ফ্রেন্ডলি আমি পার্সোনালি যেটা করেছি কোড ওয়ার্স, এটা অনেক দেখেন। এই কোড ওয়ার্স প্ল্যাটফর্ম খুবই ইউজার ফ্রেন্ডলি, আপনারা ব্যবহার করতে পারেন। বা আমাদের বিনোদ স্যার একটা দিয়েছেন পিং ক্রাউড নামে, পি ক্রাউড। কিছু ভুল হতে পারে, পিক আউটটা ইউজ করবেন। আর একটা প্রয়োজন আমার মনে হয় গাইডলাইন দরকার। এখন আপনারা গাইডলাইন হিসেবে আমার মনে হয় এটা সবচেয়ে বড় প্রবলেম। আপনারা যখন গাইডলাইন পাবেন তখন অটোমেটিক আপনারা করতে থাকবেন। কারণ আমাদের এখানে সবার মধ্যে আমি মনে করি ট্যালেন্ট আছে, কিন্তু আগ্রহটা তুলনামূলক একটু কম। সেক্ষেত্রে আপনার আমার মনে হয় আমরা যে উপবৃত্তি 5,000 টাকা পাই, এটা আমার মনে কোথাও ইনভেস্ট করা উচিত। আপনি 5,000 টাকা আমি কিভাবে 50,000 টাকা মাসে ইনকাম করবো সেটা পথ বের করা উচিত। সেক্ষেত্রে আমার মনে হয় একটা প্ল্যাটফর্মে জানি সেটা ফাইট ক্লাব। আপনি এটা দেখতে পারেন। আমি এখানে কিন্তু এটা স্পন্সর করছি না, জাস্ট আপনার বলে আপনারা দেখতে পারেন এটা বিষয়টা কি। আমার মনে হয় এটা আপনাদের ক্যারিয়ারের জন্য অনেক হেল্পফুল হবে। তো আর এবার আমার লাস্টে আমি সবাইকে একটা কথা বলে ধন্যবাদ জানাতে চাই। এখানে আমার মেন পারপাসটা হচ্ছে এখানে সবাইকে নিয়ে চলা। কারণ আমার এক ফ্রেন্ড বলেছিল যদি তুমি একা চলো অনেক দূর যেতে পারবে, কিন্তু তুমি যদি সবাইকে নিয়ে চলো তাহলে পরে অনেক দূর যেতে পারবে। আর যদি একা চলো তারপর দ্রুত হাঁটতে পারবে, কিন্তু অনেকজনকে নিয়ে চলো তো অনেক দূর হাঁটতে হবে। এটা মূলত অ্যাপলের সিইও একটা উক্তি, কিন্তু আমি ফার্স্টে শুনছি ওর মুখে, আমি ওর নামটাই আমি ফার্স্টে মেনশন করছি, আলামিন। তো আমাদের সকল উচিত আছে একটা ডেডিকেটেড একটা গাইডলাইন প্ল্যাটফর্মে থাকা। আর সেটার জন্য আমি একটা টিম তৈরি করতে চাচ্ছি যেখানে সবাই মিলে একটা এনভায়রনমেন্টে থাকবে, সবাই নিয়ে কাজ করবে। তো আমাদের বিনোদ স্যারও এটাতে খুব চেষ্টা করছে, আমাদের সিআই স্যারও এটা ইন্টারেস্ট আছে। শুধু আমাদের সকলকে এক হতে হবে, আমাদের একটা ক্লাবের দরকার। আর দেখেন আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমি দেখছি, আমি পার্সোনালি কুষ্টিয়া পলিটেকনিকে ভাবছিলাম কিছু ফ্যাসিলিটিস থাকবে বলে আমি সেই লক্ষ্যপুর থেকে এখানে আসি। কারণ আমি দেখছি আমার লক্ষ্যপুর পলিটেকনিক একটা রোবোটিক্স ক্লাব আছে, ঢাকা পলিটেকনিকেও একটা রোবোটিক্স ক্লাব আছে, কুষ্টিয়াতে একটা কোড কেপিআই নামে একটা ক্লাব আছে, কিন্তু আমাদের কিন্তু কোনো ক্লাব নেই। হ্যাঁ, কিন্তু এই ক্লাবের কালচার দরকার। এই কালচারটা আমি চাচ্ছি আমাদের এই ব্যাচের মাধ্যমে আসুক, যাতে আমরা আমাদের জুনিয়রদের গর্ব করে বলতে পারে আমরা এই ক্লাবটা খুঁজছি, আমরা এই ক্লাবের সাথে জড়িত ছিলাম।
আর সেই কাজে আমাদের বিনোদ স্যার কিন্তু খুবই হেল্প করছে। তো আমরা যদি কাজে যদি স্যারকে আমরা যদি সাপোর্ট দিই, আমরা সবাই মিলে যদি স্যারকে হেল্প করি, তাহলে দিন শেষে আমাদেরই লাভ। আমরা এখান থেকে যখন 2 ঘন্টা করে দেবো, ওই 2 ঘন্টাকে আসা আমাকে দিচ্ছি, আমরা নিজেদেরকে দিচ্ছি। আর আমাদের সিআই স্যার কিন্তু এই ব্যাপারে কিন্তু খুব আগ্রহী। আমাদের সিআই স্যারকে যদি আমরা এই ব্যাপারে আমরা সকল মিলে রিকোয়েস্ট করি, আমাদের সিআই স্যার খুব ইন্টারেস্ট হবে, আমাদের ডিপার্টমেন্টের নাম হবে। আমরা এখান থেকে কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক কম্পিটিশনে কিন্তু আমরা যোগদান করতে পারি। সেখানে ফার্স্টে একটা খ্যাতি আছে, সেকেন্ডে নিজেদের একটা ক্যারিয়ার তৈরি হবে, বাই প্রোডাক্ট হিসেবে মানি সেটা অটোমেটিকলি আসবে। তাই ক্লাবে একটা দরকার। আমি মূলত ক্লাবের জন্য আপনাদের সামনে জিনিসটা নিয়ে প্রেজেন্টেশন করার জন্য এটা বললাম। আমরা যদি প্রবলেম সলভিং করি, দিন শেষে কিন্তু আমরা নিজেরাই নিজেদেরকে সময় দিচ্ছি। তাই আপনারা চেষ্টা করেন দিনে অন্তত 2 ঘন্টা করে দেওয়ার। কারণ আমরা এখানে পড়ার জন্য আসছি না, আমরা এখানে কিছু শেখার জন্য আসছি। কারণ এখানে যা যা শেখাবে, আমরা যদি নিজেদেরকে 2 ঘন্টা ধরে সময় দিয়ে আরো বেটার কিছু শিখতে পারবো। আর একাডেমিক দরকার, ক্যারিয়ার সবার সাথে সংগত থাকার জন্য দরকার। তাই আমাদের সকলকে কলেজে আসা উচিত। আমাদের একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, সেই এনভায়রনমেন্টের জন্য আমরা এই ক্লাবটা তৈরি করার জন্য উদ্যোগ নেব। আর সেই উদ্যোগটা আমাদের মাধ্যমে আসবে। আর লাস্টে একটা কথা বলে আমার এই প্রেজেন্টেশনটা শেষ করতে যাচ্ছি। হচ্ছে কি, আমি এতক্ষণ ধরে যা বললাম আর কোনো কিছুই লাভ হবে না যদি এটা আপনার নিজের থেকে উপলব্ধি না করেন, বাসায় যে যদি এটা নিয়ে চিন্তা ভাবনা না করেন, যদি কাজ না করেন। ডিসিশন আপনার। আপনারা কি এটা নিয়ে আপনি নিজেদের জন্য সিরিয়াস হবেন নাকি ভুলে যাবেন? ডিসিশন ইজ ইয়োর। থ্যাংক ইউ এভরিওয়ান।